দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে পিকেএসএফ এর প্রতিষ্ঠা হয় ১৯৯০ সালে। পূর্ণকালীন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন উদ্যোক্তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে ৯০ দশকের শেষ দিকে। তবে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে ২০১০ সালের পর এক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হচ্ছে। বাড়ানো হচ্ছে প্রশিক্ষণ, অর্থায়ন, বাজারজাতকরণের সহায়তায় অধিকতর গুরুত্ব দেওয়া হচ্ছে। এর ফলে সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তাদের কর্মকাণ্ডে প্রবৃদ্ধি আসে, যা মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টির পাশাপাশি দরিদ্র মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়ক, যা তাদের মানব মর্যাদা প্রতিষ্ঠায় সহায়তা করছে। পিকেএসএফ প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগোপযোগী ও দরিদ্র বান্ধব হয়েছে। ক্ষুদ্র ঋণ এখন আর ক্ষুদ্র বৃত্তের মধ্যে সীমাবদ্ধ না থেকে উপযুক্ত ঋণ হিসেবে আবির্ভূত হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও ব্যবসায়িক উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহায়তা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করেছে পিকেএসএফ। এতে উদ্যোগী মানুষ শুধু নিজেদের জীবনের পরিবর্তন করেননি, অন্য উদ্যোক্তাদের কাছে হয়েছেন দৃষ্টান্ত। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সঙ্গবিধিতে ক্ষুদ্র ঋণের উল্লেখই নেই। ঋণের উল্লেখ আছে, অবশ্যই অর্থায়ন প্রয়োজন, কিন্তু ওই সময়ে যে চিন্তাভাবনা দেশের মধ্যে বিরাজমান ছিল, সেই আলোকে এটিকে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করানো হয়। অর্থাৎ এর সহযোগী সংস্থাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অর্থায়ন করতে শুরু করে এবং এটা আস্তে আস্তে সম্প্রসারিত হতে থাকে। তো কিছুদিন পরেই বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব নয়, টেকসই দারিদ্র্য বিমোচন তো নয়। কাজেই এতে প্রথম দিকে কিছু বিচিত্রায়ন আনার চেষ্টা করা হয়। একটি করা হয় যে অতি দরিদ্র যারা, তাদেরকে ক্ষুদ্র ঋণ দেওয়া হতো না। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন বড় আকারের ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করে মঙ্গা নিরসনের লক্ষ্যে, এবং সেটার মধ্যে কিছু প্রশিক্ষণ এবং স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত করা হয়। আরেকটি বৈচিত্র্যায়ন আনা হয়, সেটি হচ্ছে যে আগে সবগুলো ঋণ, এবং এখনও সেটা আছে, সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। তো সেই জায়গা থেকে বেরিয়ে আসে অনেক ক্ষেত্রে এটা 1 মাস, 2 মাস, বা এমনকি কৃষি ঋণ বা মৌসুমি ঋণের ক্ষেত্রে ফসল ওঠার পরেও ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু এই কাজগুলো করার পরও পুরো প্রতিষ্ঠানটা একটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক থেকে যায়। ২০১০ সালে আমরা একটা বড় আকারের পরিবর্তন আনি, এবং সেটি হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ, অবকাঠামো, সামাজিক পুঁজি, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলা করার ব্যবস্থাকরণ ইত্যাদি অনেকগুলা অনুষঙ্গ নিয়ে একটা সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া শুরু করা হয়, যেটাকে আমরা পরিবার ভিত্তিক বলতে পারি। উন্নয়ন, প্রত্যেকটা পরিবারের একটা পরিকল্পনা তৈরি করা হয়, সেই পরিকল্পনা অনুযায়ী তাদের যা যা সহায়তা লাগে সেই সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যেই এটা ৪৩টি ইউনিয়নে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হচ্ছে। আরও ১০০টি ইউনিয়নে সম্প্রসারিত করা হয়েছে। তবে সেখানে প্রাথমিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি এবং জনসচেতনতা বৃদ্ধি, এই 5টি অনুষঙ্গ নিয়ে কাজ করছি। পরবর্তীতে আস্তে আস্তে অন্যান্য অনুষঙ্গ এখানে যোগ করা হবে। এছাড়াও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন তার যতগুলি কর্মসূচি আছে, সব জায়গায় এখন মানব কেন্দ্রিক উন্নয়ন প্রক্রিয়া চালু করার চেষ্টায় আছে। সেই জন্য প্রশিক্ষণকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যেরকম প্রয়োজন সেই রকম অর্থায়ন করার চেষ্টা করা হচ্ছে, যাতে 10 লাখ পর্যন্ত প্রয়োজনে, এবং যদি বাস্তবতার আলোকে সেটা সঠিক মনে হয়, তাহলে 10 লাখ পর্যন্ত অর্থায়ন করা হচ্ছে। আমাদের যে সহযোগী সংস্থা যারা আছে, তাদেরকে আমরা বলেছি এবং তারা একমত হয়েছেন যে তাদের বছরে যে সঞ্চয় থাকবে তার 10% তারা শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক খাতে ব্যবহার করবেন। এবং অনেক সংস্থা ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে, অনেক সংস্থা সেই লক্ষ্যে কাজ করছে। কাজে এখন একটা মানবকেন্দ্রিক, মানুষকে সামনে রেখে মানবাধিকার এবং মানুষের মানব মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে মানুষের যে নানাবিধ সমস্যা আছে সেগুলি সমাধানের একটা প্রচেষ্টা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সব কর্মকাণ্ডে আস্তে আস্তে সম্প্রসারিত হচ্ছে এবং এই প্রক্রিয়া চলতে থাকে। পাতাকুড়ি সোসাইটির কার্যক্রম শুরু হয় ২০০৩ সালে।
মূলত পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সে ধারাবাহিকতায় এই সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 2010 সাল থেকে পিকেএসএফ এর আর্থিক সহায়তায় কাজ করছে পাতাকুড়ি সোসাইটি। বর্তমানে ক্ষুদ্র ঋণ, সোলার এনার্জি, শিক্ষা, হাউজিং ও সমৃদ্ধি প্রকল্প নিয়ে কাজ করছে পাতাকুড়ি সোসাইটি। পাতাকুড়ির জন্ম 2000 সালের জানুয়ারি থেকে আমাদের যাত্রা শুরু। মূলত এলাকার দরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করি। পিকেএসএফ এর সাথে আমাদের কাজ শুরু 2010 সালের শেষ দিক থেকে। আমরা সমৃদ্ধি কাজ শুরু করেছি 2013 সাল থেকে। এর আওতায় আমরা যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানব সম্পদ উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানীয় জলের ব্যবস্থা এবং স্যানিটেশন এই কাজগুলো করছি। ভিক্ষাবৃত্তি এক অভিশপ্ত পেশা। সহজে কেউ এ পেশা আসে না। ভাগ্যের নির্মমতায় জীবিকার সব দরজা যখন বন্ধ থাকে, কেবল তখনই একজন মানুষ ভিক্ষাকে নেন জীবিকা হিসেবে। তেমনি একজন মানুষ হুগলি চা বাগানের সোনু ব্যানার্জি। শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে না পারায় 2 ছেলে আর স্ত্রীকে নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছিল। তখনও দায়িত্ব পালনে পিছপা হননি তিনি। সোনু ব্যানার্জি নিজের সংসার নিয়ে যখন দিশেহারা, তখন ভাইয়ের ছেলেদের দায়িত্ব তার কাঁধে ছিল। সব মিলিয়ে এক দুঃসহ সময় পার করছিলেন তিনি। সবার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য লাজ লজ্জার মাথা খেয়ে ভিক্ষাবৃত্তিকে বেছে নেন নিজের পেশা হিসেবে। শারীরিক অসুস্থতার কারণে ভিক্ষাবৃত্তিকে বেছে নিতে হয় সোনু ব্যানার্জির। চা বাগানে কাজ করা তখন তার জন্য সম্ভব ছিল না। কাজকর্ম করে ঠিকই চলতেছিলাম, হঠাৎ অসুখ হওয়ার কারণে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার কইতেছে যে তোর হার্টের সমস্যা, তুই ভারী কাজ করতে পারবি না। বাগানের কাজ তো জানেন, ভারী কাজ করতে পারবো না। এই কারণে কোনো দিকে রাস্তা না পাই ভিক্ষা করা শুরু করলাম। আগে যাই কোদাল উদাল নিয়ে বাগানে কাজ করতো। অসুখ হয় তার কোমরে হাড়ের সমস্যা, এটার লাগি কাজ ছাড়ি দিল। পরে আমরা বেজান কষ্ট হয়েছে। পিকেএসএফ এর ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় স্থানীয় এনজিও পাতাকুড়ি সোসাইটির মাধ্যমে তাকে পুনর্বাসনের প্রস্তাব দেয়া হয়, কিন্তু বিনা শর্তে কিংবা কোনো রকম সুদ ছাড়াই সম্পূর্ণ অফেরতযোগ্য 1 লক্ষ টাকা সমমানের অনুদান দেওয়ার প্রস্তাব কোনোভাবেই বুঝে উঠতে পারছিলেন না তিনি। পরে পাতাকুড়ি সোসাইটির কর্মকর্তাদের আশ্বাসে তিনি এ অনুদান নিতে সম্মত হয়েছিলেন। ভগবানের দয়া হইল মনে হয় যে তোমার সুখ আইতেছে। আমি গ্রস্তে ছিলাম না, না এটা কি না কি হইতে পারে, এত টাকা পাবো, কি না কি হইতে পারে, না আমি পারবো না না বলতেছিলাম। একটা গাভী, একটা ভ্যান ও একটা মুদি দোকান মিলিয়ে 1 লক্ষ টাকা সমমানের অনুদান দেয়া হয়। তার গাভী থেকে এখন তিনি দুধও পান। তিনি দৈনিক 1 কেজি দুধ বিক্রি করেন। সোনু ব্যানার্জি তার ভ্যান চালাতে দিয়েছেন তার ভাতিজাকে। সে ভ্যান চালিয়ে তাকে দৈনিক 50 টাকা করে জমা দেয়। আর মুদি দোকানে জিনিসপত্র বেচাকেনা করে ব্যস্ত সময় কাটে সোনু ব্যানার্জির। দোকান থেকে তার মাসিক আয় 4 থেকে 5,000 টাকা। সুখ নাকি সোনার হরিণ, সহজে দেখা দেয় না। সুখের সন্ধানে যারা আমরা অসুখী মানুষ, তাদের জন্য দৃষ্টান্ত হতে পারেন সোনু ব্যানার্জি, একজন প্রকৃত সুখী মানুষ। সমৃদ্ধি প্রকল্পের আওতায় 500 টাকা করে 2 বছরের জন্য বিশেষ সঞ্চয় করেছেন তিনি। বর্তমানে জীবন নিয়ে খুবই পরিতৃপ্ত সোনু ব্যানার্জি।
এই বাগানে কেউ এরকম সুখী নাই, বিশ্বাস করবেন না। এই ভ্যান গাড়ির উপরে বইতে বইয়া কইতেছি, আমার বাচ্চারা জিগাইলাম যে তুমি এখন সুখী? কয় হয় আমি সুখী। তোমার কোনো অভাব আছে? কয় না, আমার কোনো অভাব নাই। ওই ছোট্ট বাচ্চাটা আমার কয় এখন আমার কোনো অভাব নাই। কয় কোনো খাওয়ানোর অভাব হইতেছে? কয় না, পড়ার অভাব হইতে কোনো কিছু নাই। আমার 3টা বাচ্চা খুব সুখী, আমিও এবং সুখী। তার সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে একসময় তিনি ভিক্ষা করতেন, অথচ এখন তিনি অন্যদের ভিক্ষা দেন। সব মিলিয়ে এক সত্যিকার সুখী মানুষ সোনু ব্যানার্জি। ভিক্ষাতে আর যা পাই তাই চলতাম। এখন কেউ তো বলার মতো কিছু নাই, আমি যা পাই তা খাই। কেউ কি আর বললে কেউ দিবে? আমি মানুষের ভিক্ষা চাইতেছিলাম, এখন ভিক্ষা দিতেছি। এই পর্যায়ে আমি চলতেছি আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়াতে। সোনু ব্যানার্জির জীবনের গল্পটা বদলে গেছে। এখন আর ভিক্ষা করেন না তিনি, সমাজে বেশ সম্মানের সাথেই আছেন। তার জীবনের শেষ দিনগুলো যেন এমন নিশ্চিন্তে কাটাতে পারেন, এটাই তার কামনা এখন। কোনোটার চিন্তা নাই, কোনো খানি আছে কি না, তেল আছে কি না, সাবান আছে কি না, কি কর্ম, কিচ্ছু চিন্তা নাই আমার। এখন মরলেও আমার কোনো চিন্তা নেই। এই অবস্থা আমার, বিশ্বাস করেন। গাড়িটার উপরে আমার ভগবানও আছেন, পিছনে আছেন, কিন্তু যে টেনশনে গেছি আমি, ওই সারা পাড়া মানুষ কইতে পারো আমার লাগে হাই হাই করছে। আমি ঘর লেপতাম, আমার বইয়ের অসুখ ছাড়তো না। কিন্তু ওই অনুদানটা পাওয়ার সাথে সাথে আমার এক গোবিন্দের একটা ভাগ্য জুটাইছে, তার অসুখটাও সেরে গেছে। ভ্যানের চাকায় ফুরোয় রাস্তা, অসহনীয় কষ্টেরও শেষ হয় একদিন। তিল তিল করে ফুরিয়েছে সোনু ব্যানার্জির কষ্টের দিন। সোনু ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন এক সমৃদ্ধ জীবনের দিকে। সোনু ব্যানার্জির স্বাভাবিক জীবনে ফিরে আসতে অবদান রেখেছে পিকেএসএফ এর আর্থিক সহায়তা এবং পাতাকুড়ি সোসাইটির সহযোগিতা। এটা আর্থিক অনুদান দেওয়া হচ্ছে 1 লক্ষ টাকা। এটা কোনো পুরোটাই অনুদান, এটা ফেরত নেওয়া হবে না পরবর্তীতে। এই 1 লক্ষ টাকার মধ্যে থেকে তাকে আমরা দেখতেছি যে তার কী কী দরকার আছে। যদি তার দোকান করার জন্য ঘর না থাকে, দোকানে ঘর বানিয়ে দেওয়া হচ্ছে ওই টাকা থেকে। তারপরে দোকানে মালামাল কিনতেছে, তারপর গাভী কেনার জন্য টাকা লাগলে গাভী বাজারে গিয়ে গাভী কেনা হচ্ছে। সে তো ছেড়ে দিলে সে বুঝবে না, আমরা তাকে নার্সিং করতেছি যাতে সে যখন ভালোভাবে নিজের কাজটা বুঝবে, পরবর্তীতে হয়তো আমাদের লাগবে না, কিন্তু এই মুহূর্তে আমাদের নার্সিংটা লাগে আর কি। আমরা প্রতিনিয়ত মনিটরিং করতেছি সে কোন দোকান থেকে আপনার মাল কিনবে, কম টাকা পাবে, এইগুলো জিনিসপত্রগুলো আমরা তাকে পরামর্শ দিয়ে থাকি আর কি। এই কর্মসূচি মূলত সোনু ব্যানার্জির জীবনের আমূল পরিবর্তন করেছে। এ সফলতায় পিকেএসএফ এর অবদান অনস্বীকার্য। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সমৃদ্ধি কর্মসূচির আওতায় ভিক্ষুক পুনর্বাসন একটি প্রকল্প আছে। সেখানে আমরা প্রত্যেকটি ইউনিয়নে, 150টি ইউনিয়নে যেখানে সমৃদ্ধি বাস্তবায়িত হচ্ছে, সেই জায়গায় ভিক্ষুক যারা, তাদেরকে চিহ্নিত করা হয়, যারা প্রকৃতপক্ষেই ভিক্ষুক, তাদেরকে চিহ্নিত করে পুনর্বাসন করার একটা পদ্ধতি আমরা অনুসরণ করি। সেটি হচ্ছে যে ভিক্ষুককে চিহ্নিত করা হয়, তাকে অর্থায়ন করা হবে, নিজে যে যা করতে চান তার সেই কাজটির জন্যই তাকে সহায়তা দেওয়া হবে। এবং এইভাবে অনেক ভিক্ষুক ইতিমধ্যে 700-800 পুনর্বাসিত হয়েছে এবং প্রত্যেকেই নিজেদের এক সম্মানিত ব্যক্তি হিসেবে এখন তারা মর্যাদা সম্মানিত তারা নিজেরা মনে করেন। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। আজকের এই প্রতিবেদনে একজন ভিক্ষুক যার অবস্থা খুবই খারাপ ছিল, চা শ্রমিক ছিলেন, তারপরে অসুখ হওয়াতে তিনি কাজ করতে পারতেন না, ভিক্ষা করে তার জীবনযাপন করতেন। তার একটি ভাতিজাও ছিল যাকে তার দেখাশোনা করতে হতো ওই ভিক্ষা করেই। আমাদের এই কর্মসূচির আওতায় তাকে একটি ভ্যান গাড়ি দেওয়া হয়েছে, একটা দোকান দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তাকে একটা গাভী দেওয়া হয়েছে। এখন তার আয় যথেষ্ট এবং একটা সম্মানজনক অবস্থায় জীবনযাপন করতে পারছে। এটাই হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী যারা রয়েছে বাংলাদেশে, তার মধ্যে তারা একজন। অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কর্মসূচি আছে অথবা গ্রহণ করা হবে, কারণ প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভবপর নয়। এবং এটা সরকারেরও নীতি। সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে ভিক্ষুক পুনর্বাসনের কথা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য
যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, সেই প্রক্রিয়ায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং তার সহযোগী সংস্থা একটা সহায়ক ভূমিকা পালন করছে। চায়ের রাজধানী শ্রীমঙ্গলের গান্ধীছড়া চা বাগান। এই বাগানের বাসিন্দা বন্য চাষা। তিনি তার স্বামীর দ্বিতীয় স্ত্রী। এখন স্বামীর সংসারে স্বামী, শাশুড়ি, স্বামীর প্রথম স্ত্রী এবং প্রথম স্ত্রীর 2 সন্তান নিয়ে একসাথে থাকেন। বন্য চাষার স্বামী চা শ্রমিক। 1 বছর আগে তার বিয়ে হয়। তার নিজের কোনো সন্তান হয়নি এখনও। গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তিনি। পরে আরও লেখাপড়া করার ইচ্ছা আছে তার। পড়াশোনা আর করার ইচ্ছা আছে, তারপরে এখন পড়াশোনা আর করব না। না, এই যে কাজ করলাম, কাজের পাশাপাশি পড়াশোনা দেখি যে না, এই বছর তো ডেট পার হয়ে গেছে ভর্তি হওয়ার, মনে হয় আগামীতে চেষ্টা করব। 6 মাস আগে পাতাকুড়ি সোসাইটি থেকে 3 মাস মেয়াদি টেইলারিংয়ের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে পাতাকুড়ি সোসাইটি থেকে 8,000 টাকা ঋণ নিয়ে সেলাই মেশিন কেনেন। বাকি টাকায় সেলাইয়ের অন্যান্য উপকরণ ক্রয় করেন। অত পাতাকুড়িতে 3 মাস শেখানোর পরে, ওইখান থেকে শেখার পরে আমি নিজে বাসাতে পাতাকুড়ি সোসাইটি থেকে লোন নিলাম। লোন নেওয়ার পরে 8,000 টাকা, 5,000 টাকা দিয়ে মেশিন কিনলাম। মেশিন কেনার পরে 3,000 টাকার কাপড় কেনার পরে ওই যে ব্যবসা শুরু করলাম এখান থেকে। ভবিষ্যতে আরও বেশি ঋণ নিয়ে বিস্তৃত পরিধিতে টেইলারিং ব্যবসা করার ইচ্ছা আছে তার। টেইলারিং পেশায় আসার পর তার সংসারে আর্থিক উন্নতি হয়েছে। তিনি তার উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী। মোটামুটি ভালো হচ্ছে তো। হ্যাঁ, মোটামুটি ভালো হচ্ছে। মাসে 2,500, 2,000 এরকম, মানে কাপড় বুঝে। আর যারা নেবে তারা কাপড় কেনার পরে যতটুকু টাকা মানে আয় হয় বুঝে ইয়ে করা হয়, টাকা হিসাব করা হয়। আমার একটু দিয়ে অনেক ইচ্ছা আছে যে যাতে আমি আরো বড় করে দোকান দিতে পারি, আরো যাতে ব্যবসাটা আমার ভালো চলে। পাতাকুড়ি সোসাইটির অন্য আরেক নারী সদস্য সান্ত্বনা বারাইক। তিনি 2008 সালে পাতাকুড়ি সোসাইটির সদস্য হয়েছেন। 6 মাস আগে পাতাকুড়ি সোসাইটি থেকে 3 মাস মেয়াদি টেইলারিংয়ের প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে তিনি নিজ বাড়িতেই টেইলারিংয়ের কাজ করছেন। কিস্তি থেকে আমরা পরিচয় আর কি সারগুলার লগে, তারা আমরা বললো আর কি যে এখানে তো শেখা হইব, তা আপনি যদি যান তে নিম, এখানে নাম দিলাম, এরপরে নিয়ে শিখাইল আমরা। সান্ত্বনা বারাইকের স্বামী চা শ্রমিক। সংসারের অবস্থা একেবারেই ভালো ছিল না, তাই উপায় খুঁজতে গিয়েই সেলাই প্রশিক্ষণ নেন। পাতাকুড়ি সোসাইটি থেকে তিনি 2 দফায় ঋণ নিয়েছেন। শেষ দফায় তিনি 10,000 টাকা ঋণ নিয়ে সেই টাকার সেলাই মেশিন ও কাপড় কিনে টেইলারিং ব্যবসা শুরু করেন। পাতাকুড়ি থেকে মানে একটা সুযোগ দিছে আমরা শেখার লাগে 3 মাস শিখছি। শেখার পরে 10,000 টাকা লোন নিয়েছি। লোন নিয়ে 8,000 টাকা দিয়ে মেশিন কিনছি, 2,000 টাকা দিয়ে কাপড় কিনে এখন ব্যবসা শুরু করছি। আগে কাজ করতাম আমি পুঁজিতে 70 টাকা পাইতাম দিন, তেমন সংসার চলতো না, অনেকেই কষ্ট হতো আর কি। বর্তমানে 7,000 টাকা ঋণ আছে তার। বাড়ির ঘরকন্নার পাশাপাশি এলাকার মেয়ে এবং শিশুদের নানা রকম পোশাক অর্ডার অনুযায়ী তৈরি করেন সান্ত্বনা। পোশাক সেলাই করে সপ্তাহে 1,500 থেকে 2,000 টাকা পর্যন্ত আয় করেন তিনি, যা তার সংসারে দারুণভাবে কাজে লাগছে। তার সংসারে এখন দৃশ্যমান উন্নতি হয়েছে। তিনি এক ছেলে ও এক মেয়েকে স্কুলে পড়াচ্ছেন। বাচ্চা কাচ্চা স্কুলে পড়ে, সময় মতো তারাকে খাতা বই এগুলো কিনে দিতে পারি, অনেক কিছু ছেলেদের মানে ছেলে মেয়েদের মনে চাহিদা পূরণ করতে পারি, এগুলোই আর কি। এখন আমি অনেকটাই এই সপ্তাহে 1,500, 2,000 এবং মাসে 4,000 এরকম উন্নতি হয় আর কি। সান্ত্বনা বারাইক বন্য চাষা কিংবা আরও অনেক চা শ্রমিকের ভাগ্য পরিবর্তনে কাজ করছে পাতাকুড়ি সোসাইটি। নিয়মিত খোঁজ খবর, মনিটরিং এবং নানা রকম সহযোগিতার মাধ্যমে এই সকল ভাগ্য বিড়ম্বিত মানুষের সাথে পাতাকুড়ি সোসাইটি কাজ করে যাচ্ছে।
পিকেএসএফ এর আর্থিক সহায়তা এবং পাতাকুড়ি সোসাইটির আত্মিক প্রচেষ্টায় এই মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এখন তার সকল কর্মসূচিতে প্রশিক্ষণের উপর জোর দিচ্ছে এবং প্রযুক্তিও যাতে যারা প্রশিক্ষণ পান তারা ব্যবহার করতে পারেন সেদিকেও তাদের সহায়তা করা হচ্ছে এবং পণ্য বাজারজাতকরণেও সহায়তা করা হচ্ছে। এবং এর মধ্যেই একটি ট্রেনিং হচ্ছে কাপড় সেলাই করা, টেইলারিং, এবং এই জায়গায় বিভিন্ন আমাদের যে ইউনিয়ন আছে সেগুলোতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখলাম একটি প্রতিবেদনে 2 জন নারী যাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ, একজন দ্বিতীয় স্ত্রী, 2 স্ত্রী নিয়ে যিনি যে ব্যক্তি আছে তা চা শ্রমিক হিসাবে, তার তেমন কোনো আয় নাই, কাজেই খুব খারাপ অবস্থা। আরেকজনেরও অবস্থা খুবই খারাপ। এরা দুজনই প্রশিক্ষণ নিয়ে আমাদের পাতাকুড়ি আমাদের যে সহযোগী সংস্থা তার কাছ থেকে টাকা নিয়ে তারা মেশিন কিনেছে এবং কাপড় সেলাই করে বিক্রি করে যে আয় করে সেই আয় থেকে তাদের সংসার খানিকটা সচ্ছল হয়েছে। এরা এখনও প্রান্তিক পর্যায়ে রয়ে গেছে, তবে আশা করা যাচ্ছে যে তাদের এই কর্মকাণ্ড আরেক বিস্তৃত হবে আগামীতে এবং তাদের জীবনমানেরও উন্নতি ঘটবে। তো এই প্রক্রিয়ায় আমরা কাজ করার চেষ্টা করি। একদিকে যারা একটু সম্পন্ন আছে তাদেরকে একটু বেশি অর্থ দিয়ে, প্রযুক্তি দিয়ে, প্রশিক্ষণ দিয়ে যাতে তারা অন্যদের কর্মসংস্থান করতে পারে সেদিকে নজর দিই। আর অন্যদিকে অতি দরিদ্র যারা আছে তাদেরকে তারা যে কাজটি করতে পারে সেই কাজটির জন্যে সহায়তা করা হয় যাতে তারাও একটু ঘুরে দাঁড়াতে পারে। তো এই ধরনের কর্মকাণ্ড পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে করছে এবং ভবিষ্যতেও করবে। পিকেএসএফ প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলে মানুষের জীবনমান টেকসই উন্নয়নে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময়ে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রচেষ্টায় দেশের উদ্যোগী দরিদ্র মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে এসে নিজেদেরকে যেন মান মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ।